হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দেখব এই অধ্যায়ের পার্ট 2, অর্থাৎ নন মেজর পদার্থ বিজ্ঞান 2 এর যে খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলতেছিল, 1 নম্বর অধ্যায়, যার নাম হলো থার্মোমিতি। এর আগে আমরা গতকালকে একটা পার্ট 1 দিয়েছি, আজকে আমরা পার্ট 2 দেব, অর্থাৎ আজকে দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আগের পর্বটা ছিল বেসিক। আজকের পর্ব থেকে তোমরা মোটামুটি 10 মার্ক শিওর থাকো যে 10 মার্ক তোমরা কমন পাচ্ছ। 10 মার্ক শিওর কমন থাকতেছে আর কি। তো আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবে, এবং আমি যত প্রকারের প্রশ্ন হতে পারে, যত কিছু প্রশ্ন হতে পারে এই যে টপিকস গুলো থেকে, আমরা সবগুলো কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাইয়া শুরু করি আমি। আর আরেকটা কথা বলি, যারা আমাদের এখনো পেইড কোর্সে ভর্তি হও নাই বা বেসিক থেকে শিখতে যাচ্ছ, ভালো কোর্স পাচ্ছ না কোথাও, তো আমাদের পেইড কোর্সে অবশ্যই তুমি বিশ্বাস করে ভর্তি হতে পারো ইনশাল্লাহ। আমাদের পেইড কোর্সের টোটাল ওদের যে 7টা মেজর কোর্স আছে, মেজর নন মেজর মিলে সবগুলা তোমাদের করানো হবে। মানে আমাদের কোর্সে ভর্তি হলে আর কোথাও তোমাদের পড়তে হবে না বা কোথাও ভর্তি হওয়া লাগবে না, এখানে সবকিছু দেওয়া হবে। আর পরীক্ষার আগে ইতিহাস সাজেশন দেওয়া হয়, তাহলে তোমাদের পুরো সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, তো দেখো, শুরু করি আমরা। তো আমাদের প্রথম টপিক হলো থার্মোমিটার ও এর সংবেদিতা। তাহলে আমরা থার্মোমিটার কাকে বলে এটা সম্পর্কে আমরা এর আগে জেনেছি, অর্থাৎ পার্ট 1-এ আমরা থার্মোমিটার কাকে বলে এটা আমরা ব্যাখ্যা করেছিলাম, যে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে থার্মোমিটার বলে। তো থার্মোমিটারের যে মানে সেন্সিভিটি বা সুবিধা যেটা আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আহ সংবেদিতা কি? যে থার্মোমিটারের পার্টের সামান্য পরিবর্তনে তাপমাত্রার খুব ক্ষুদ্র পরিবর্তন ও বোঝার ক্ষমতাকে থার্মোমিটারের সংবেদিতা বলে। যদি ভাইয়া তোমার 0.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন ঘটে, তবুও যদি থার্মোমিটারটা সঠিক পরিমাপ দেয় বা সঠিক মাপ দেয়, সেটাই হলো থার্মোমিটারের সংবেদিতা বা সেন্সিভিটি। ওকে, তাহলে আমাদের থার্মোমিটারের থার্মোমিটার কাকে বলে এবং সংবেদিতা কি, এটা আমরা আশা করি বুঝতে পারছি। তবে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য দুটো এখানে দেওয়া আছে। দেখো, যে তাপমাত্রা সামান্য পরিবর্তন হলে পাটের যথেষ্ট পরিবর্তন দেখাবে, এবং পারিপার্শ্বিকতার প্রভাব কম থাকবে, এবং পাট সহজে নির্ণয় করা যাবে। এই দুটা বৈশিষ্ট্য হলো আমাদের একটা থার্মোমিটারের বৈশিষ্ট্য থাকবে আর কি। ঠিক আছে, তো এখানে বলার কিছু নাই, বা এখানে তেমন একটা প্রশ্ন হবে না, জাস্ট বোঝার জন্য যে সংবেদিতা জিনিসটা কি বা সেন্সিভিটিটা কি থার্মোমিটারের। একটু যদি তুমি নড়াও, বা একটু 0.00 যদি 1 যদি পরিবর্তন হয় কোনো তাপমাত্রার, তাহলেই আর পার্টটা পরিবর্তন হবে। ওকে, এটাই হলো সেন্সিভিটি। এবার আমরা আসি নেক্সট টপিকে। দেখো, এবার আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে স্থির চাপ এবং স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। স্থির চাপ এবং স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। একটু যদি তোমাদের ঘোলা দেখতে মনে হলেও আমি বলতেছি মুখে, তোমরা ক্লিয়ার বুঝে নাও, কারণ স্লাইডটা তৈরি করতে এরকম হয়ে গেছে। তো স্থির চাপ এবং স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। তো ভাইয়া, আমরা থার্মোমিটার অনেকগুলো এর আগে দেখেছিলাম, রোদ থার্মোমিটার, তারপর পারদ থার্মোমিটার, তারপর বিভিন্ন থার্মোমিটার আমরা দেখেছিলাম আর কি। তো থার্মোমিটার গুলো ভাইয়া, এবার আমরা দেখবো যে গ্যাস থার্মোমিটার। স্থির চাপ, গ্যাসের হলো চাপও স্থির থাকবে এবং আয়তন স্থির থাকবে। আমরা কয়েকভাবে থার্মোমিটার তৈরি করব। এখানে আমাদের কিছু কিছু বড় বড় থার্মোমিটার তৈরি করতে হবে, যেগুলো অনেক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করতে পারে। তো আমরা তার মধ্যে থেকে একটা গ্যাস থার্মোমিটার মোটামুটি আমাদের 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করতে পারে। ঠিক আছে, এজন্য আমরা একটা গ্যাস থার্মোমিটার তৈরি করব। তো গ্যাস থার্মোমিটার তৈরি করার আগে আমাদের এই যে স্থির চাপ এবং স্থির আয়তন, এই দুটার জিনিস দিয়ে আমাদের আগে স্কেলটা তৈরি করতে হবে। যে আমরা আগে স্কেলটা দেখেছিলাম না, যে স্কেলটা কি ছিল, যে আহ থিটা থিটা মাইনাস থিটা জিরো ডিভাইডেড থিটা স্টিম মাইনাস থিটা আইস, যেটা মানে জিরো, যেটা এটা ইজ ইকুয়াল টু এক্স এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এটা, এই সমীকরণটা আমরা শিখেছিলাম গত পার্টে, এটা করানো হয়েছে। তোমরা যারা ক্লাসটা করছো তারা অবশ্যই বুঝতে পারবে। তো ভাইয়া, যদি এরকম আমরা একটা স্কেল তৈরি করব, সেটা হলো স্থির চাপ এবং স্থির আয়তনে। তো স্কেলটা তৈরি করার পর আমরা সমীকরণ দাঁড় করাবো। তো আগে প্রথমে আমরা স্কেলটাকে তৈরি করে নেই। তো দেখো, এটার মধ্যে থেকে কেমন প্রশ্ন হতে পারে পরীক্ষার হলে, কেমন তোমরা প্রশ্ন দেখতে পাইতে পারো, এটা একটু এখানে বলা আছে। প্রশ্ন এমন হতে পারে যে স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের জন্য নিচের সূত্রটি প্রতিপাদন করো। এই নিচের সূত্রটা প্রতিপাদন করতে বলতে পারে। আবার আরেকটা প্রশ্ন এমন হতে পারে যে প্রমাণ করো যে থিটা ভি ইজ ইকুয়াল টু থিটা পি। থিটা ভি ইজ ইকুয়াল টু থিটা পি, এটা প্রমাণ করতে বলতে পারে। আর একটা বলতে পারে যে গ্যাস থার্মোমিটারের থিটা ভি ও থিটা পি, থিটা
ভি ও থিটা পি নির্ণয়ের সূত্র প্রতিপাদন করে দেখাও। দেখাও এরা সমান। দেখাও যে এরা সমান, যে থিটা ভি ইজ ইকুয়াল টু থিটা পি, এরা সমান, এটা আমাকে প্রমাণ করে দেখাও। আর একটা প্রশ্ন হতে পারে যে P0, P100, পিটি পিটি দিয়ে থিটা ভি নির্ণয় করে দেখাতে হবে, এগুলা সাহায্যে। তো আমরা কয়েকভাবে প্রশ্ন হতে পারে, সেগুলো কিন্তু তোমাদের দেখানো হয়ে গেল। একটা, দুইটা, তিনটা, চারটা, চার ভাবে প্রশ্ন হতে পারে। তো জাস্ট এগুলো আয়ত্ত করে, মানে এই প্রশ্নগুলোর একটু আইডিয়া থাকলে এই ধরনের যদি কোনো অন্য কোনো আবার বাইনের প্রশ্ন হয়, তুমি সলিউশন করে আসতে পারবে। ওকে, তাহলে আমরা এখন শুরু করি, সমাধান শুরু করি। যে স্থির চাপ এবং, তাহলে আমাদের কি স্থির চাপ, স্থির চাপ এবং স্থির আয়তন, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। ওকে, গ্যাস থার্মোমিটার, আর এটা আমরা মানে প্রমাণ করবো আর কি, স্কেলটা বের করব। তো ধরি, আচ্ছা আমরা কালিটা একটু চেঞ্জ করে নেই, ধরি স্থির স্থির আয়তন, স্থির আয়তন তাপ মান যন্ত্রে, তাপমান যন্ত্রে থিটা থিটা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যথাক্রমে পি থিটা, ওই যে আমরা এক্স থিটা ধরেছিলাম না, এখানে পি থিটা, তারপর P0, তারপর কি P100। তাহলে তাহলে আমরা কি পাবো দেখো দেখি, তাহলে আমরা পাবো যে থিটা ভি থিটা ভি মানে কি, স্থির আয়তনে থিটা ভি ইজ ইকুয়াল টু পি থিটা মাইনাস পি আইস। তাহলে পি আইস এর জায়গায় এখানে P0 দিব, তাহলে এখানে পি স্টিমের জায়গায় আমি P100 দিব, এখানে P0 দিব। আমার কথা কি বুঝতে পারছো? দেখো গতকালকার ক্লাসটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, গতকালকার ক্লাসটা করলে আমরা এটা সহজে ধরতে পারবো। তো এখানে থিটা ভি মাইনাস, তো থিটা 0 ছিল, নিচে 100 মাইনাস, মানে থিটা 100 মাইনাস 0 ছিল, তো ওটার পার্ট কত, 100, ওই জন্য আমরা 100 দিকে দ্বারা গুণ করে দিচ্ছি। তো জাস্ট এটা আমি কত দেবো, এটাকে 1 নাম্বার দেবো, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ওকে, এবার আসি, মনে করি মনে করি স্থির চাপ, তাহলে এটা হলো স্থির আয়তন, আমরা বের করলাম, স্থির আয়তনে বের করলাম। এবার আসি স্থির চাপে, স্থির চাপ তাপমান যন্ত্রে, তাপমান যন্ত্রে থিটা 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় আয়তন যথাক্রমে, আচ্ছা আমি একটু একটু ছোট করে নেই, আয়তন আয়তন যথাক্রমে কত, ভি থিটা হবে, V0 হবে এবং V100। তাহলে তাহলে আমরা কি পাবো এখানে, থিটা কি দেবো ভাইয়া, থিটা পি দিব। ওকে, তাহলে এখানে থিটা পি দিব, তাহলে ভি থিটা মাইনাস V0 ডিভাইডেড V100 মাইনাস V0 ইন্টু কত হবে, ইন্টু 100 হবে। তাহলে এটা আমাদের কত নাম্বার ভাইয়া, এটা আমাদের 2 নাম্বার। তাহলে আমরা 1 আর 2 পাইছি। এখন আমরা বয়েলের সূত্র ইউজ করব, কারণ কি স্থির তাপ এবং স্থির আয়তন, তাহলে তাপ এবং আয়তন কোথায় কোথায় ইউজ করা হয়, সরি, স্থির চাপ এবং স্থির আয়তন কোথায় ইউজ করা হয়, বয়েলেরটাতে, বয়েলের সূত্রে। তাহলে এখন বয়েলের সূত্র থেকে পাই
এখন আচ্ছা আমরা কালিটাই চেঞ্জ করে নিই, সাদাই নেই। এখন বয়েলের সূত্র অনুসারে পাই, এখন বয়েলের সূত্র অনুসারে পাই, সূত্র অনুসারে পাই পি থিটা মানে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, এরকম না ব্যাপারটা? যে তাহলে এখানে আমার আসবে কেমন, এটা পি জিরো দিলে তাহলে এটা ভি থিটা হবে, আর এটাকে যদি ভি জিরো দেই তাহলে পি থিটা হবে, এরকম ব্যাপারটা। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমাদের পি ভি থিটা। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি, বয়েলের সূত্র অনুসারে লিখলাম। তাহলে এক হতে পাই, এক হতে আমরা কি পাই দেখো, থিটা ভি ছিল তাই না, থিটা ভি ছিল, থিটা ভি, তাহলে পি থিটা মাইনাস পি নট ডিভাইডেড পি 100 মাইনাস পি জিরো ইন্টু 100 ছিল। এখানে আমি যদি মান বসাই তাহলে কত হবে ভাইয়া? তাহলে মান বসালে আমরা এখানে কি লিখতে পারবো, পি থিটা, পি থিটা মাইনাস পি নট, পি থিটা মাইনাস পি নট, পি থিটা মাইনাস, আচ্ছা পি নট বলতে পি জিরো আর কি, পি জিরো। এটা আমরা এটা এটা আমি কি করতে পারবো দেখো দেখি, আমি যদি, আচ্ছা আমি একটা কাজ করি, এটা মিলার জন্য একটা কাজ করি দেখো, পি থিটা মাইনাস পি জিরো ডিভাইডেড, সেখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে একটা ভি নট ভি জিরো যুক্ত করে দিলাম। ওকে, সেম ভাবে নিচে মনে করো পি 100 মাইনাস পি জিরো দিলাম, এখানে একটা ভি জিরো যুক্ত করে দিলাম। কোনো সমস্যা আছে? কাটাকাটি হলে তো একই থাকবে। তাহলে ডিভাইডেড, ডিভাইডেড, এখন দেখো, এখন তুমি কি লিখতে পারবে, এটা দ্বারা তুমি যদি গুণ করে দাও তাহলে কেমন হবে, যে পি থিটা ভি নট ভি পি জিরো ভি জিরো, তাহলে পি 100 ভি জিরো, পি জিরো ভি জিরো ইন্টু 100, এরকম না? এটাকে আমি কত দেবো, এটা হলো থিটা ভি সমান, এটাকে আমি 4 নাম্বার দিলাম। ওকে, তাহলে এখন আমরা কি পাবো দেখো, এই যে 3 নাম্বার সমীকরণ থেকে পাই, 3 নং সমীকরণ থেকে আমরা কি পাই, তাহলে ভি থিটা, ভি থিটা, আচ্ছা দেখো, আমরা তাহলে 3 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি, ভি থিটা, 3 নাম্বার থেকে আমরা পাচ্ছি ভি থিটা এবং পি জিরো, ভি থিটা এবং পি জিরো ইজ ইকুয়াল টু পি পিভি থিটা পাচ্ছি। ওকে, পিভি থিটা আমার, আচ্ছা এখানে এটার হলো ভিটা ছোট হাতের হবে, ঠিক আছে, ভিটা ছোট হবে আর কি, পিভি এরকম। ওকে, এটা আমরা পাচ্ছি। তারপর দেখো আর কি পাচ্ছি, ভি জিরো পি জিরো, ভি জিরো পি জিরো, ভি জিরো পি জিরো ইজ ইকুয়াল আমি পাচ্ছি পিভি জিরো। তারপর কি পাচ্ছি আর, ভি 100 পি থিটা ইজ ইকুয়াল আমরা কি পাচ্ছি ভাইয়া, আমরা পাচ্ছি হলো পিভি 100, 100 পাচ্ছি আমরা 3 নাম্বার থেকে এটা লিখতে পারতেছি, কারণ কি পি জিরো ভি থিটা বা ভি জিরো পি থিটা, এটা দুটার মানে কি পিভি থিটা হয়। তো এখন এটার মানটা আমি যখন চেঞ্জ করবো তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো দেখি থিটা, তাহলে পি থিটা যখন মানে ভি থিটা যখন আমরা চেঞ্জ করতেছি তখন আমার এদিকে থিটার মানও চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, বুঝতে পারছো তোমরা? এবং তাহলে এখন আমরা 4 নাম্বার থেকে, এখন 4 নাম্বারের মানগুলো বসে দিলে তোমার কাজ শেষ। 3 নাম্বার থেকে আমরা মানগুলো পাইলাম, এখন 4 নাম্বারে বসে দেবো। দেখো পি থিটা ভি জিরো, পি থিটা, পি থিটা ভি জিরো, পি থিটা ভি জিরো। ওকে, আমরা মানটা বসে দেবো, পি থিটা ভি জিরো, এটার মানটা কত, পি ভি থিটা আছে আমাদের, এটা দেওয়া আছে, বাকিগুলো আমরা বের করে নিলাম, মানগুলো বসে দেয় 4 নাম্বারে। তাহলে অতএব 4 নাম্বার থেকে পাই থিটা ভি, থিটা ভি ইজ ইকুয়াল টু পি ভি থিটা
পিভি, আচ্ছা পিভি জিরো, এটা পিভি জিরো, ওকে। ডিভাইডেড, ডিভাইডেড দেখো, পিভি 100 মাইনাস পিভি জিরো, পিভি জিরো ইন্টু 100, ওকে। তাহলে একইভাবে একইভাবে থিটা পি, থিটা পি ইজ করলে আমরা কি পাবো, ভিপি থিটা, ভিপি জিরো, ভিপি জিরো ডিভাইডেড ভিপি 100, 100 ভিপি জিরো, ওকে, ইন্টু 100। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে লিখতে পারি যে পিভি থিটা মাইনাস পিভি জিরো ডিভাইডেড পিভি জিরো ইন্টু 100 ডিভাইডেড থিটা ভি। তাহলে দেখো, আমরা দেখো আমাদের এটাই বলতে পারবো না এখন, যে অতএব থিটা ভি ইজ ইকুয়াল টু থিটা ভি। এটা তো প্রমাণিত করতে বলছিল তাই না, এটা আমরা প্রমাণ করে দেখাইলাম। আমাদের প্রশ্নে কেমন হবে তা সেটা এখানে বলেছিল যে থিটা ভি ইজ ইকুয়াল টু থিটা পি প্রমাণ করে দেখাও, আমরা সেটা প্রমাণ করে দেখালাম। অথবা থিটা ভি ইজ ইকুয়াল টু পিটি মাইনাস পি জিরো, পি 100 মাইনাস পি জিরো ইন্টু 100, এটা আমাদের প্রমাণ করে দেখাইলাম। দেখো থিটা ভি, ওই ওখানে পি টি হতে পারে, থিটা দ্বারা আমরা করছি এই জন্য থিটা দিলাম, ওকে, সমস্যা নাই। তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হলো। তাহলে এবার আসি নেক্সট টপিকস। এবার আমরা আসি গ্যাস থার্মোমিটারের সাধারণ সমীকরণ। তাহলে এর আগে যেটা আমরা দেখলাম ওটা হলো স্কেল, দেখলাম স্কেল তৈরি করা যে সমীকরণটা লাগে সেটা আমরা বের করলাম। এবার আমরা আসি যে এই যে ওই যে স্কেলটা তৈরি করলাম, ওটা একটা সমীকরণ আছে, সাধারণ সমীকরণ। সেই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করবো বা প্রতিপাদন করব। এই সমীকরণটা মোটামুটি ওই যে তোমরা পড়ো নাই যে P1 P2 ডিভাইডেড T1 T2, তারপর হলো V1 ডিভাইডেড T1, V2 ডিভাইডেড T2। এদের ওই যে বয়েলস, চার্লস, তারপর গে লুসাক, এই সূত্রগুলো আমরা এখান থেকে ওগুলা সাহায্যে এগুলো প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এখানে সমন্বয় সূত্র আছে, পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর সমন্বয় সূত্র। তো ভাইয়া ওগুলাই এখানে বলা আছে। তো পরীক্ষায় কেমন আসতে পারে, পরীক্ষা কেমন আসতে পারে এটা দেখো, যে একটি গ্যাস থার্মোমিটারের সাধারণ সমীকরণ প্রতিপাদন করো। সাধারণ সমীকরণটাই এটা, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু সামথিং, মানে কনস্ট্যান্ট হবে। আবার এটাও দেখাতে বলতে পারে যে দেখাও যে পিভি ইজ ইকুয়াল টু P0 V0 ইন্টু 1 + T/273, এটাও বলতে পারে। আবার এটা বলতে পারে যে স্থির আয়তন ও স্থির চাপের সম্পর্ক প্রতিপাদন করো, P1 T1 ইজ ইকুয়াল টু P2 T2, অথবা V1 T1 ইজ ইকুয়াল টু V2/T2, এটা বলতে পারে। অথবা এটা বলতে পারে, ওকে। তাহলে দেখো ভাই আমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে, আমাদের বইয়ে, আমাদের গাইডে, তোমরা যারা গাইড ফলো করো, গাইডে তোমরা পাইলেও পাইতে পারো, না পাইলেও নাই, কিন্তু বইয়ে এগুলা আছে। তো বই থেকে তোমরা জাস্ট বেসিক গুলো শিখবে, পরীক্ষার হলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সমাধান করে আসতে পারবে ভাইয়া। তো আমি কিন্তু তোমাদের কোনো টপিকস বাদ দিব না, সবই করাবো, কোনো সমস্যা নেই। আমার ক্লাসগুলো ফলো করলেই হবে, এবং বই যদি থাকে বই থেকে প্র্যাকটিস গুলো করলে আরো ভালো হবে। তো এটা পরীক্ষায় কেমন আসতে পারে সেগুলো ব্যাখ্যা করা হয়েছে। এখন আমরা এর সাধারণ সমীকরণটা আবার প্রতিপাদন করব, ওকে। তাহলে এখন আমরা শুরু করে দেই, যে সাধারণ গ্যাস থার্মোমিটারের সাধারণ সমীকরণ। থার্মোমিটারের সাধারণ সমীকরণ, ওকে। একটা গ্যাস থার্মোমিটার সাধারণ সমীকরণ প্রতিপাদন করব। তাহলে ভাইয়া ধরি, মনে করি মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেলসিয়াস তাপমাত্রায় কোনো বিশুদ্ধ, আমরা যেহেতু গ্যাস, তাহলে গ্যাস নিয়ে আমরা কাজ করবো, গ্যাস থার্মোমিটার, তাহলে কোনো বিশুদ্ধ গ্যাসের, কোনো বিশুদ্ধ হতে হবে আর কি, বিশুদ্ধ
গ্যাসের চাপ এবং আয়তন যথাক্রমে P0 ও V0। তাহলে অতএব বয়েলের সূত্র অনুসারে পাই বয়েলের সূত্রানুসারে, বয়েলের সূত্রতে কি থাকে, চাপ এবং আয়তন থাকে, তাই না? তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা কি পাই, যে P0 V0 = K, কনস্ট্যান্ট একটা পাই না, এটাকে আমি 1 নম্বর দিলাম। আবার মনে করো তাপমাত্রা, আবার T°C তাপমাত্রায় উপরের গ্যাসের চাপ, এই যে এই গ্যাসের চাপ, উপরের গ্যাসের চাপ ও আয়তন কত হবে ভাইয়া? পি ও ভি হলে, আগে কত ছিল, P0 V0 ছিল, P0 V0, তাহলে এবার হয়েছে কত, T°C তাপমাত্রায় চাপ ও আয়তন পি এবং ভি হলে বয়েলের সূত্রটা কেমন হলে PV = এটাকে আমরা দুই নাম্বার দিলাম। ওকে, তাহলে PV = K, 2 নাম্বার। এবার আমরা আসি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। সমষ্ণ প্রক্রিয়া নির্দেশ করে 1 ও 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ কি করে, সমষ্ণ প্রক্রিয়া নির্দেশ করে। তাহলে চাপ ধ্রুব রেখে গ্যাসটিকে সমষ্ণ প্রক্রিয়া একক অবস্থা হতে অপর অবস্থায় পরিবর্তন করলে আমরা কি লিখতে পারবো? মনে করো এখানে চাপ ধ্রুবক আছে, চাপ যদি ধ্রুবক রাখি, চাপকে ধ্রুবক রেখে গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায়, যারা ইন্টারমিডিয়েটে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা ভালো করে পড়েছো তারা এই জিনিসগুলো ক্লিয়ার হবে। সমষ্ণ না পড়লেও সমস্যা নাই, জাস্ট আমার মনোযোগ দিয়ে ক্লাসটা করো। চাপকে ধ্রুবক রেখে, চাপ যদি এখানে ধ্রুবক থাকে, কোনো চাপ বাড়তি করা হয় নাই বা বাড়ানো হয় নাই, এখন সমষ্ণ প্রক্রিয়া মানে কি, তাপমাত্রা স্থির আছে, তাপমাত্রাও কি এখানে স্থির আছে। তাহলে সমষ্ণ মানে তাপমাত্রা স্থির, সমান উষ্ণতা। তাপমাত্রা সমষ্ণ প্রক্রিয়ায় কি করতে হবে, এক অবস্থা হতে অন্য অবস্থায় যদি আমি নিয়ে যাই, হতে অপর অবস্থায় পরিবর্তন করলে আমরা তখন কি লিখতে পারবো, পরিবর্তনগুলো আমরা লিখতে পারবো, দেখো V = V0 1 প্লাস গামা পি টি। এখানে ব্যাখ্যাটা দেখো, গামা পি এখানে লিখে দিতে পারো যে গামা পি, এটাকে গামা বলা হয়। গামা পি হলো স্থির চাপে গ্যাসের আয়তন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা যেন মাথায় থাকে, গামা পিটা কি, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখন বয়েলের সূত্র অনুসারে আমরা কি পাই, তাহলে বয়েলের সূত্রানুসারে, তোমরা 2 চাপে একবার প্র্যাকটিস করলে মনে থাকবে। বয়েলের সূত্রানুসারে পাই, তাহলে বয়েলের সূত্র কি, PV =
P0 V0 P0 V0 1 প্লাস গামা পি টি। কারণ এখানে আমরা কি করছি, যেহেতু পি ইজ ইকুয়াল টু পি নট, যেহেতু কি পি ইজ ইকুয়াল টু পি নট, সমষ্ণ প্রক্রিয়ায় আমরা এখানে চাপটা কি, চাপটা স্থির রাখতেছি। দেখো এখানে বলে দিছি আমরা, দেখো যে চাপকে ধ্রুবক রেখে চাপটাকে স্থির রাখতেছি। সমষ্ণ প্রক্রিয়া মানে তাপমাত্রা এখানে স্থির। ওকে, তাপমাত্রা স্থির হলে তো বয়েলের এমনিতেই হয়, তো আমরা বয়েলের সূত্রে এমনিতে জানি যে তাপমাত্রা স্থির এখানে থাকে, চাপ আর আয়তন নিয়ে কাজ করতে হয়। তাহলে পি ইজ ইকুয়াল যেহেতু পি নট, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু পি নট ভি নট ওয়ান প্লাস, মানে এখানে আমরা জাস্ট কি করতেছি ভাইয়া, এই যে ওই সূত্র, বয়েলের সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারবো এটা। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি, দেখো যে পিভি ইজ ইকুয়াল টু পি নট, মানে P0 V0 যেটাকে নট যেটাকে বলতেছি, তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারবো ওয়ান প্লাস 1/273 টি। এখন তোমরা সাইড নোট দিতে পারো যে গামা পি ইজ ইকুয়াল টু 1/273, এটা সাইড নোট দিতে পারো। ওকে, তাহলে এখন আমরা এটা পাইলাম। তাহলে এখান থেকে একটু তুমি যদি ক্যালকুলেশন করার চেষ্টা করো, তাহলে পিভি ইজ ইকুয়াল টু পাবে কি, পি নট ভি নট, লসাগু করলে কত আসবে, লসাগু করলে আসবে 273 প্লাস টি ডিভাইডেড 273, এটা আমরা পাচ্ছি। তাহলে ভাইয়া এই যে এই পুরা জিনিসটাকে আমি একটু ছোট করার চেষ্টা করি, পুরা জিনিসটাকে আমরা কি লিখতে পারবো, আমরা এটা আগে শিখি নাই যে মনে করো ক্যালভিন, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস, একে তুমি যদি ক্যালভিনে রূপান্তর করো, তার মানে কি করতে হবে, 30 প্লাস 273 করতে হবে, তাই না, এটাকে 273 করতে হবে, তাহলে তো ক্যালভিন হবে, তাই না, 273 প্লাস টি, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারবো, পিভি ইজ ইকুয়াল টু পি নট ভি নট, এটাকে বড় হাতের টি দিতে পারবো, বড় হাতের টি, টি মানে ক্যালভিন, বড় হাতের টি তে অল টাইম ক্যালভিন তাপমাত্রা বোঝায়, আর ছোট হাতের টি মানে ডিগ্রিতে বোঝায়। তাহলে এখানে টি 273 মানে আদি, আদি মানে T0, আর 273 প্লাস টি মানে কত, বড় হাতের টি, ক্যালভিনে, ক্যালভিন স্কেলে, যেহেতু আমরা ক্যালভিন স্কেলে বের করতেছি, এই জন্য ক্যালভিন স্কেলে বের করতে হবে বা ক্যালভিনে বের করতে হবে। ওকে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখন তুমি এটাকে গুণ করে দিতে পারো যে পিভি ডিভাইডেড টি, পিভি এই টিটা তুমি এখানে চলে আসবে, এখানে ভাগ হবে, আর এখানে নিচে ভাগ তো আছেই, আমরা লিখতে পারি যে অতএব পিভি ডিভাইডেড টি ইজ ইকুয়াল টু P0 V0 ডিভাইডেড T0। এটাকে আমরা কত দিব, এটাকে আমরা 3 নাম্বার দিব, 3 নাম্বার, আমরা আগে দুইটা পেয়েছি, এবার 3 নাম্বার। এবার দেখো যখন আয়তন স্থির থাকে, এবার চাপ স্থির থেকে বের করলাম, এটা কি, এটা যখন চাপ ধ্রুবক, চাপ ধ্রুবক, এবার আমরা আয়তনকে ধ্রুবক করে দেই, দেখি কেমন আসে। যখন আয়তন ধ্রুবক থাকে বা স্থির থাকে, যখন আয়তন স্থির থাকে তখন, তখন আমাদের কি হবে, আয়তন স্থির থাকলে এটা কেমন হবে ভাইয়া, আয়তন স্থির থাকলে কি, ভি আর ভি নট 0 হয়ে যাবে, তখন কি হবে, পি ডিভাইডেড পি ডিভাইডেড পি ডিভাইডেড কি হবে, টি। এখানে কি, এখানে আয়তন স্থির, তাহলে এখানে হবে ভাইয়া পি নট ডিভাইডেড টি নট, এটা হবে। ওকে, আচ্ছা আমি একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, চাইলে তোমরা এটা লিখে নিতে পারো, যে এই জিনিসটাকে একটু ছোট করে নিয়ে এই সাইডে লিখে দিই। দেখো এই জিনিসটাকে তুমি আরো এভাবে লিখতে পারবে, তাহলে কি, P1 V1/T1, যেহেতু এটা সমান ধ্রুবক, আরো আছে ধ্রুবক না, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে। আচ্ছা, আমরা জাস্ট এখানে আরো একটু কনফিউশন তোমাদের ক্লিয়ার করে দেই, তোমাদের ক্লিয়ার হবে, একে নাম্বার না দেই, জাস্ট কনফিউশন ক্লিয়ার করি আর কি। ওকে, তাহলে এটা আমরা পাইলাম। তাহলে এখানে এটার নাম আমরা দিয়ে দিই, এটার নাম আমরা 3 নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা আরো কিছু লিখতে পারবো আবার, পিভি ইজ ইকুয়াল টু, এটা তো নট ছিল তাই না, তাহলে পিভি ইজ ইকুয়াল টু
আর টি, এটা আমরা জানি সমীকরণ। এন আর টি হয় তাহলে এন এর মানে এখানে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে মান যদি বসায় তাহলে পিভি পিভি বাই টি ইজ ইকুয়াল টু পি নট ভি নট বাই টি নট ইজ ইকুয়াল টু আর। কারণ কি এখান থেকে তুমি যদি টিটা পার করে এদিকে দাও তাহলে ভাগ হয়ে যাবে পিভি বাই টি ইজ ইকুয়াল টু আর, সেই আর আমরা পেয়ে গেছি। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারবো পি ওয়ান বাই ভি ওয়ান ডিভাইডেড টি ওয়ান, তাহলে পি টু ভি টু বাই টি টু ইজ ইকুয়াল টু আর। এখন আমরা তাহলে কনফিউশন ক্লিয়ার। তাহলে এটাকে আমি কত দেবো, এটাকে আমি 4 নাম্বার দিলাম। ওকে, 2 3 4, তাহলে 4 নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার আমরা আসি এখন, তাহলে এটা চাপ স্থির থাকা অবস্থায় এই মানটা বের হলো। এখন যদি আয়তন স্থির থাকে, তাহলে এখন আয়তন স্থির থাকলে, আয়তন স্থির স্থির থাকলে তাহলে এটা কত, 4 নাম্বার না, 4 নাম্বার থেকে আমরা পাই। তাহলে 4 নাম্বার থেকে আমরা কি পাবো, পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল পি টু বাই টি টু, পি টু বাই টি টু। তাহলে এটাকে আমরা 5 নাম্বার দিব। ওকে, তাহলে যখন চাপ স্থির থাকে, তাহলে ভাইয়া আমরা কি কি পাইলাম, আমরা এখানে যখন ধ্রুবক পাইছি, চাপ যখন ধ্রুবক তখন আমাদের সমীকরণটা কেমন আসছে, সমীকরণটা আমাদের এরকম আসছে, সমীকরণটা আমাদের এরকম আসছে চাপ যখন ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা আয়তনকে স্থির করে দিলাম, আয়তনকে স্থির করলে আমাদের আসছে কত এটা। এখন চাপকে যদি স্থির করে দেই, ওটা তো চাপ ধ্রুবক ছিল, এবার চাপকে স্থির করে দিলাম, চাপকে স্থির, স্থির থাকলে, চাপ স্থির থাকলে আর কি, চাপ স্থির থাকলে তাহলে এখানে আমাদের কি আসবে, চাপ স্থির থাকলে আমাদের এখানে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু আসবে, ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু আসবে। ওকে, তাহলে এই যে এখানে এই স্কেল বা এই সমীকরণটা নির্ণয় করতে আমাদের বলা হয়েছে, এটাকে আমরা 6 নাম্বার দিলাম। এই 5 আর 6 নাম্বারটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে আরেকবার আমরা ক্লিয়ার করে দেই। আমরা জাস্ট প্রথমে কি করছি ভাইয়া, আমরা জাস্ট প্রথমে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় P0 V0 ধরে নিচ্ছি। তারপর বয়লের সূত্র অনুসারে আমরা কি পাই, পিভি ইজ ইকুয়াল টু কে, আমরা সবাই জানি যে এখানে কি তাপমাত্রায় সমুষ্ণ থাকে, স্থির থাকে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কে। এবার যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যায়, তখন আমাদের আসে কত, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ হলো পি আর আয়তন হলো ভি, তখন আমরা পিভি ইজ ইকুয়াল টু কে বলতে পারি। তাহলে এখন আমাদের কি বলছে, এখন আমরা চাপকে ধ্রুবক করে দেব। আমরা জাস্ট চাপকে ধ্রুবক করে দিলে সমস্ত প্রক্রিয়ায় কোনো গ্যাসের অবস্থান যদি আমরা চেঞ্জ করি, চাপকে ধ্রুবক রাখে, মনে করো তুমি চাপ প্রয়োগ করো না, একটা বাক্সের মধ্যে বা একটা জায়গার মধ্যে তুমি চাপকে স্থির রাখছো, চাপ কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট কি করছো, অবস্থার পরিবর্তন করছো। অবস্থার পরিবর্তন করলে তোমাদের এটা সমীকরণ আসে ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 + গামা পি বাই টি। তো জাস্ট গামা পি বাই টি এটার মানে হলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ সহগ যেটা, ঠিক আছে। তো এখানে আমরা এই মানটা জাস্ট বয়েলের সূত্র অনুসারে আমরা মানটা জাস্ট বসে দেব। ওকে, কোনো কথা আছে, মানটা জাস্ট বসে দিলাম এখানে, যে পিভি ইজ ইকুয়াল টু পি নট ভি নট ইন্টু 1 + গামা পি টি, গামা পি টি। এখন আমরা গামা পি ইজ ইকুয়াল টু জানি 1/273, মানটা জাস্ট বসে দিয়ে ক্যালকুলেশন করলাম, করে আমরা এটা পাইলাম। এখন এখান থেকে ভাইয়া আমরা এটা লিখতে, এটা 3 নম্বর সমীকরণটা পেয়ে গেছি। জাস্ট কিভাবে হলো এটা তো আগে একবার বললাম। তো এখন এখান থেকে আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ জানি। তো এনআরটি সমীকরণের জায়গায় আমরা এন তো এখানে 1 মোল ধরা হয়েছে, বা গ্যাস 1 মোল, 1 মোল হিসাব করা হচ্ছে। তো এখানে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণের মধ্যে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে আমরা পি1 ভি1 টি বাই টি1 পি2 ভি2 বাই টি2 ইজ ইকুয়াল টু আর বের করতে পেরেছি। তাহলে এই সমীকরণটা এখন যদি আমাদের আয়তন স্থির করে দেওয়া হয়, আয়তন এখানে স্থির,
মানে আয়তন স্থির বলতে ভি ওয়ান যা ভি টু তাই, তাহলে উভয় পক্ষে দুটা কাটাতে কেটে যাবে, তাহলে পি ওয়ান বাই টি ওয়ান, পি টু বাই টি টু থাকবে, পি টু বাই টি টু থাকবে। জাস্ট এটা আমরা বের করেছি। এবার আয়তনকে স্থির না করে এবার চাপকে আমি একই করে দিলাম বা স্থির করে দিলাম, তাহলে পি ওয়ান আর পি টু একই জিনিস, কাটাকাটি চলে যাবে, তাহলে ভি ওয়ান বাই টি টি ওয়ান, ভি টু বাই টি টু, এই দুটা জাস্ট আমরা প্রমাণ করে ফেললাম, আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু সমীকরণ নির্ণয় করা শেষ। এখন আর একটা গুরুত্বপূর্ণ আমাদের টপিকস আছে, এটা করলেই আমাদের এই অধ্যায়টা মোটামুটি মানে এই পার্টটা মোটামুটি কমপ্লিট হবে, আর 10 মার্ক কনফার্ম হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো এখানে বলছে যে স্থির আয়তন ও হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন ও কার্যনীতি নির্ণয় করতে বলছে। এতক্ষণ আমরা যেগুলো শিখলাম, একটা হলো স্কেল নির্ণয় করা শিখলাম, আর একটা শিখলাম হলো সমীকরণ নির্ণয় করা শিখলাম। এবার আমাদের যে বাস্তব চিত্রে বা বাস্তব ভাবে আমাদের কি কাজে লাগবে বা কোথায় কাজে লাগবে, যন্ত্রটা কেমন হবে, এটা আমরা এখন চিত্রের সাহায্যে প্রমাণ করব। গ্যাস থার্মোমিটার, ওকে, তাহলে স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন ও কার্যনীতি নিয়ে আমরা এখন পড়বো। তো পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে, এখানে বলা হয়েছে দেখো, যে স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন ও কার্যনীতি চিত্র সহ বর্ণনা করো। চিত্র সহ বর্ণনা করতে বলবে, চিত্র সহ দেখাও যে কিভাবে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের দিয়ে তাপমাত্রা নির্ণয় করা হয়, ব্যাখ্যা করতে বলছে। ব্লা ব্লা ব্লা, আরো অনেক কিছু আছে, তোমরা জাস্ট দেখে নিও, স্লাইড থাকবে তোমরা দেখে নিও। ওকে, তাহলে আমরা এখন শুরু করে দেই ভাইয়া। গঠন ও কার্যনীতি, গঠন ও কার্যনীতি নিয়ে আমরা এখন শুরু করব। ওকে, তাহলে আমি একটু চিত্রটা আঁকার চেষ্টা করছি, দেখো চিত্রটা আপাতত এরকমই থাক। ওকে, চিত্রটা এরকমই থাক। তাহলে আমরা প্রথমে একটু একটু এটা বলে নেই যে এই জিনিসটা দেয় বিজ্ঞানী জলি। বিজ্ঞানী জলি প্রথম এটা আবিষ্কার করে, বিজ্ঞানী জলি সর্বপ্রথম স্থির এই মানে এই যন্ত্রটা আবিষ্কার করে আর কি। তো আরো কিছু সীমাবদ্ধতা আছে, কিছু কাজ করে, কিছু সীমাবদ্ধতা আছে, আমরা এগুলো একটু আলোচনা করবো। ওকে, আমাদের যেহেতু গঠন ও কার্যনীতি বলছে প্রশ্নে, তাহলে আমরা গঠন ও কার্যনীতিটা এখন আলোচনা করব। তাহলে চলে যায় গঠনে। তো গঠন, ওকে, তো গঠন বা বর্ণনা একই কথা, তোমার বইয়ে হয়তো বর্ণনা দেওয়া আছে বা গাইডে বর্ণনা দেওয়া আছে, আমি গঠন দিলাম। তো চিত্রটা একটু দেখো, চিত্রটা একটু দেখার একটা সুন্দর একটা চিত্র আছে, তো চিত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এটা কোনো ব্যাপার না। এই যে একটু বলি দেই, দেখো এই যে সি দেওয়া আছে না, এই সিটা হলো গ্যাস বাল্ব। সিটা কি? গ্যাস বাল্ব। আচ্ছা, আমরা এটা নিয়ে ধীরে ধীরে বর্ণনা করব, আমরা জাস্ট বামে একটা করে লিখি, এখানে একটা করে বর্ণনা দিই, তাহলে আমাদের সুন্দর হবে। আর চিত্রটা তোমরা জাস্ট একবার দুইবার আঁকাবা, খাতায় বা বাসায় আঁকাবা, নাহলে কিন্তু পরীক্ষা আঁকাতে পারবে না। আমরা বর্ণনা দিলে তোমার চিত্রটা সুন্দর হবে আঁকাইতে। তো বর্ণনাটা দেই, দেখো গঠন, গঠনে আমি প্রথমে 1 নাম্বার নাম্বার দিয়ে দিব, আমরা পয়েন্ট করে করে দিব, তাহলে আমাদের মার্ক বেশি দিবে। ওকে, তাহলে গঠন, গঠনের মধ্যে প্রথমে আমরা গ্যাস বাল্ব নিয়ে আলোচনা করি, যেহেতু প্রথমে লিখলাম লয় বয়, গ্যাস বাল্ব, একে আমরা সি দ্বারা প্রকাশ করেছি। চিত্রটা দিব, চিত্র দিয়ে এখানে বলবো এভাবে, ঠিক আছে, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখানে কি লেখা আছে যে এতে, এটার মধ্যে আমরা কি দেব, এতে প্লাটিনাম, প্লাটিনাম ইরিডিয়াম, প্লাটিনাম ও ইরিডিয়াম সংকর বা সংকর বা কাঁচের তৈরি একটি, কাঁচের তৈরি একটি চোঙ আকৃতির, চোঙ আকৃতির বাল্ব থাকে, চোঙ আকৃতির বাল্ব থাকে, দেখো এখানে বাল্ব দেওয়া আছে। এটা হলো সংকর, প্লাটিনাম ও ইরিডিয়ামের মানে ইরিডিয়াম যে ধাতু আছে না, সে ধাতুর সংকর বা কাঁচের মতো তৈরি করা একটি চোঙ আকৃতির বাল্ব থাকে, সেটা এখানে দেওয়া আছে। ওকে, তো বাল্ব থাকে যাতে শুষ্ক, যাতে শুষ্ক বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস ভরা থাকে, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস
ভরা থাকে। ওকে, তাহলে আমাদের কিন্তু এই বাল্বের কাজটা শেষ। এবার আমরা আসি হলো 2 নাম্বার, ম্যানোমিটার। 2 নাম্বার কি? ম্যানোমিটার। এই যে এটা যে দেখতে পাচ্ছ না, এই যে এটা এ আর বি যেটা আছে, এ বি, এই পার্টটা, এই পার্টটা, এটা হলো ম্যানোমিটার। এটার নাম কি? ম্যানোমিটার। এটার নাম হলো ম্যানোমিটার। এটা কি এটা কি ভাইয়া? ম্যানোমিটার। তারপর আর একটু বর্ণনা, যেহেতু আমাদের এই পৃষ্ঠায় শেষ, আমরা পরে পেয়ে যাবো, আমরা একটু বর্ণনা দিয়ে দিই। তাহলে P1 আছে, এই যে P1 যেটা দেখতে পাচ্ছ না, P1, এটার নাম হলো সূচক। P1টার নাম কি? P1টার নাম হলো সূচক। এই যে এটা P1, সূচক। তারপর দেখো ব্যারোমিটার। ব্যারোমিটার কোনটা? এই যে এটা হলো ব্যারোমিটার। ব্যারো এটা হলো ব্যারোমিটার। ওকে, তাহলে মোটামুটি আমাদের বর্ণনাটা আমরা এখন জাস্ট ওই পেজে লিখে দিব। জাস্ট এই পেজে এখন লিখে দিব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে ম্যানোমিটার, তাহলে 2 নাম্বার হলো ম্যানো ম্যানোমিটার। এগুলো এই এটাতে বাংলা কথা বেশি আর কি। ম্যানোমিটার, ম্যানোমিটারটা কি? এবি, এবি। বাল্বটি একটি, বাল্ব, বাল্বটি একটি সরু নল, একটি সরু নল দিয়ে পারদপূর্ণ, পারদপূর্ণ এবি ম্যানোমিটার, ম্যানোমিটার, ম্যানোমিটারের সাথে যুক্ত থাকে, যুক্ত থাকে, যা দ্বারা কি করে? যা দ্বারা গ্যাসের চাপ নিয়ন্ত্রণ বা চাপ মাপা হয় আর কি। চাপ মাপা হয়। ওকে, ম্যানোমিটারের সাথে কি থাকে? ম্যানোমিটারের সাথে একটি, একটি নমনীয়, আমি যা লিখতেছি বইয়ের মতো অত বড় লেখার দরকার নেই, আমি যা লিখতেছি তাই লেখো। নম নমনীয় রাবার নল, রাবার নল দিয়ে পারদ, পাত্র আর এ, পাত্র আর এ, দেখো এই যে পাত্র আর, আর কোথায় আছে? পাত্র, এই যে আর, এটা পাত্র, ঠিক আছে? পাত্র আর কি হয়? পাত্র আর যুক্ত থাকে, যুক্ত থাকে, যা উপরে নিচে নামা ওঠা করে আর কি। যা উপরে নিচে নামানো যায়, নামানো যায়। ওকে, তাহলে আমাদের 2 নাম্বারটা শেষ। আমরা 3 নাম্বারে, 3 নাম্বারটা কি? সূচক। 3 নাম্বারটা হলো সূচক। আমি গুরুত্বপূর্ণ যেগুলো দিচ্ছি এগুলো দিলেই হয়ে যাবে। সূচক। এ বাহুতে, এ বাহুতে একটি সূচালো, সূচালো সূচক P1, সূচক P1 থাকে। এই জিনিসগুলো মনে থাকলে তুমি চিত্র আঁকাতে পারবে, কোনো অথবা চিত্র আঁকাতে পারলে এই জিনিসগুলো লিখতে পারবে। P1 থাকে, এটা থাকে, যা সর্বদা, যা সর্বদা পারদের তলকে, পারদের তলকে স্পর্শ করে, স্পর্শ করে। ওকে, পারদের তলকে স্পর্শ করে গ্যাসের আয়তন স্থির রাখে, গ্যাসের আয়তন স্থির রাখে। এবার আমরা আসি 4 নাম্বার, ব্যারোমিটার। ব্যারো, এই 4টে দিলেই হবে। ব্যারোমিটার যেটা হলো বিই, এটা কি আছে? বায়ুমণ্ডলের চাপের প্রভাব দূর করতে। বায়ু, বায়ুমণ্ডলের একটা চাপ আছে না, সেই বায়ুমণ্ডলের চাপের প্রভাব দূর করতে একটি ব্যারোমিটার, ব্যারোমিটার নলের সাথে, নলের সাথে স্কেল এস সংযুক্ত থাকে, স্কেল এস সংযুক্ত থাকে, সংযুক্ত থাকে, যাতে সূচক P2, সূচক P2 এর সাপেক্ষে, সাপেক্ষে উচ্চতা মাপা যায়, মাপা যায়। ওকে, তাহলে আমাদের কিন্তু গঠনটা আমাদের কিন্তু বলা হয়ে গেল। এবার আমাদের বলছে কার্যপদ্ধতি। কার্যপদ্ধতিটা বলে দিলে হয়ে যাবে। কার্যপদ্ধতি বেশি না, অল্প কিছু, অল্প কিছু আমরা জাস্ট দিব। এবার আসি যে কার্যপদ্ধতি। কার্য, কার্যপদ্ধতি দেখো, কার্যপদ্ধতিটা খুবই ছোট, জাস্ট আমরা কাজটা কিভাবে কাজ করে এটা বলে দিলাম, আমার কাজ শেষ।
তাহলে এটাকে আমরা পয়েন্ট করে লিখবো 1 নাম্বার, যে ওয়ার্কিং মেথড, যেটা কার্যপদ্ধতি, ঠিক আছে। বরফ বিন্দুতে চাপ, বরফ বিন্দুতে, এটা বাংলা কথা ভাইয়া, এটা তো 10 মার্ক আছে, বা এটা যদি প্রশ্ন আসে তোমাদের 10 মার্কে দেবে, আগে ইতিমধ্যে যতগুলো আসে সবগুলো 10 মার্ক করে দিয়েছে। তাহলে বরফ বিন্দুতে চাপ P0 নির্ণয় করবো, P0 নির্ণয় করবো। ওকে, P0, এটা ব্র্যাকেটের মধ্যে রাখা যায়, P0 নির্ণয়। প্রথমে, আচ্ছা জায়গা হচ্ছে না, তাহলে আমাদের কি, প্রথমে প্রথমে বাল্ব সি কে বরফে, বাল্ব সি কে বরফ গলার পানি, পানিতে রেখে, পানিতে রেখে পারদ পাত্র, পারদ পাত্র আর এমন ভাবে উঠানামা করানো হয়, পারদ পাত্র আর এমন ভাবে উঠা নামা করানো হয় যেন এ নলের পারততল, পারততল কি হবে, পারততল সূচক পি কে স্পর্শ করে। ওই যে আগে যেগুলো আমরা লিখলাম ওটা এখানে লিখতে হচ্ছে, যে সূচক P1 কে স্পর্শ করে, স্পর্শ করে। এরপর, এরপর ব্যারোমিটার, ব্যারোমিটার, ব্যারোমিটারের সাহায্যে P1 ও P2 এর মধ্যবর্তী, এর মধ্যবর্তী দূরত্ব মেপে, দূরত্ব মেপে, এটা আমি নিজের মতো করে লিখতেছি ভাইয়া, তোমরা জাস্ট নিজের মতো করে লিখবা। 0 ডিগ্রি সেলসিয়াস, পদ্ধতিটা সেম থাকবে, কিন্তু ভাষাটা নিজের মতো হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ, গ্যাসের চাপ P0 বের করবো, P0 বের করবো বা করা হয়। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার শেষ। এবার 2 নাম্বার, 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা হলো বাষ্প বিন্দুতে চাপ নির্ণয়, বাষ্প বিন্দুতে চাপ, চাপ নির্ণয়। এবার বাল্বটি, এবার বাল্বটি, বাল্বটিকে ফুটন্ত পানিতে, ফুটন্ত পানিতে, বাল্বটিকে ফুটন্ত পানিতে, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, আমি আলাদা করে ওই ওই পেজে লিখে দিই। ওকে, কোনো সমস্যা আছে? এবার বাল্বটিকে, বাল্বটিকে ফুটন্ত পানির বাষ্পে, ফুটন্ত পানির বাষ্পে রেখে একই উপায়ে, রেখে একই উপায়ে পারদের তল, পারদের তল সামঞ্জস্য করে, সামঞ্জস্য করে, সামঞ্জস্য করে, যেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রায় গ্যাসের চাপ, গ্যাসের চাপ কত হবে, গ্যাসের চাপ P100 নির্ণয় করা হয়, নির্ণয় করা হয়। ওকে, তাহলে এবার আসি 3 নাম্বার, 3 নাম্বার হলো আমার কাজ শেষ। অজানা তাপমাত্রা নির্ণয়, অজানা তাপমাত্রা নির্ণয়। তাহলে এই নির্ণয়, এখানে অজানা তাপমাত্রা কত, P থিটা। তাহলে শেষে আমরা বলতে চাই যে পরিশেষে যে বস্তুর, যে বস্তুর তাপমাত্রা, যে বস্তুর তাপমাত্রা নির্ণয় করব, নির্ণয় করতে হবে আর কি, নির্ণয় করতে হবে, বাল্বটিকে, বাল্বটিকে সেখানে রেখে, সেখানে রেখে, বাল্বটিকে সেখানে রেখে পূর্বের নিয়মে, পূর্বের নিয়মে, নিয়মের চাপ P থিটা পরিমাপ করি।
পরিমাপ করি বা করা হয়। তাহলে আমাদের কিন্তু এই যে ওয়ার্কিং মেথডটা কিন্তু শেষ। এবার আমরা গণনা করব বা আমরা হিসাব নিকাশ করব। ওকে, এবার আসি গণনা। গণনার ক্ষেত্রে আমরা জানি, গণনার ক্ষেত্রে আমরা কি জানি, স্থির গ্যাস আয়তন স্থির গ্যাস স্থির আয়তন গ্যাস আয়তন আয়তন গ্যাস থার্মোমিটারের সাহায্যে সাহায্যে অজানা তাপমাত্রা অজানা তাপমাত্রা সেটা নিচের সমীকরণের সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো পি থিটা মাইনাস পি জিরো ডিভাইডেড পি 100 মাইনাস পি জিরো ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো আমাদের অজানা তাপমাত্রা নির্ণয়। আবার দেখো, আবার যদি আমরা পরম স্কেলে যাই, আবার যদি আমরা পরম স্কেলে আবার আবার তাপমাত্রার তাপমাত্রার পরম পরম স্কেলে বরফ বিন্দু টি নট তে চাপ কত হবে? তাহলে টি নট তে চাপ পি নট হবে বা পি জিরো, এবং এবং অজানা তাপমাত্রা টিতে তাহলে কত হবে? টিতে চাপ পিটি হলে আমরা কি পাবো? যে পিটি ডিভাইডেড পি জিরো, টি ডিভাইডেড টি জিরো পাবো। তো অতএব আমরা লিখতে পারবো যে টি ইজ ইকুয়াল টু পিটি ডিভাইডেড পি জিরো ইন্টু টি নট। এই যে ভাইয়া যেটা আমরা পাইলাম, এটা হলো তাপমাত্রা নির্ণয়, অজানা তাপমাত্রা নির্ণয় সমীকরণ। মানে এটা পরম স্কেলে আর কি, বা যখন আমরা পরম স্কেলে বরফ বিন্দু ধরবো তখন এই কাজটা আমরা হবে। তো ভাইয়া এই যে আমরা দেখো দুইটা সমীকরণ বের করলাম গণনার পদ্ধতিতে, তাহলে এটা কিন্তু আমরা হয়ে গেল। আর এখানে কার্য পদ্ধতি কয়টা? কার্য পদ্ধতি মোটামুটি আমাদের 4টা হয়েছে না 3টা হয়েছে? কার্য পদ্ধতি আমাদের 3টা হয়েছে, এবং আমাদের যে গঠন পদ্ধতি 4টা হয়েছে। তো জাস্ট আমাদের কিন্তু এইগুলো লিখলে আমাদের 10 মার্ক কমপ্লিট, বা এটা হলে আমাদের কিন্তু হিসাব বরাবর। তবে চিত্রটা আঁকাইতে হবে। চিত্রটা আরেকবার দেখে দিয়ে দেখো, চিত্রটা দেখো, চিত্রটা এভাবে আঁকাবা, সুন্দর করে আঁকাবা, তাহলে হয়ে যাবে। এই নামগুলো দিয়ে দিবা যে পি1 এটা হলো এটা, আর এখানে পি2 আছে, এটা হলো পি2, এটা হলো পি2, আর এটা হলো ব্যারোমিটার, এটা হলো গ্যাস বাল্ব, এটা হলো ম্যানোমিটার, আরটা হলো পাত্র। এগুলো তো বললামই। তো জাস্ট এগুলা তোমরা খালি জাস্ট চিত্রটা আঁকে দিবা, আর চিত্রটা মনে রাখার চেষ্টা করবা, তাহলে কিন্তু সহজে আঁকাইতে পারবা। ওকে, তাহলে আমরা আসি। আর আরেকটা আছে সুবিধা অসুবিধা। সুবিধা অসুবিধা গুলো আমি লিখবো না, আমার লেখাই আছে, আমি একটু খুঁজে বের করি। দেখো, এর হলো সুবিধা অসুবিধা কয়েকটা আছে। তো সুবিধাগুলা কি? এর সাহায্যে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নির্ণয় করা যায়। এটা অত্যন্ত সূক্ষ্ম এবং সুবেদী।
এটা হাইড্রোজেনকে সহজে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাই আমরা সহজে ব্যবহার করতে পারবো। এটা তাপগতীয় স্কেলের সঙ্গে প্রায় অভিন্ন, মানে সমান আর কি। এটা হলো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন সমানুপাতিক ভাবে হয় আর কি। ঠিক আছে। অসুবিধাটা কি? যন্ত্রটি আকারে বড় হয় এবং আহ সাধারণ তাপমাত্রা পরিমাপকে খুব সুবিধাজনক নয়। মানে সাধারণভাবে তুমি হঠাৎ করে কোনো একটা জায়গা, যেমন থার্মোমিটার বের করে তুমি শরীরের তাপমাত্রা বের করলে বা তার তাপমাত্রা নির্ণয় করলে, কিন্তু এই যন্ত্রটা বড় হওয়ার কারণে তুমি কি শরীরের মধ্যে দিতে পারবে? পারবে না। এটা একটা অসুবিধা হয়। তারপর মনে করো থার্মোমিটার থার্মোমিটার পরীক্ষা করার কাজে বেশি ব্যবহৃত হয় আর কি। আহ তারপর থার্মোমিটার দ্রুত পরিবর্তনের পরিমাপ ব্যবহার করা যায় না। মানে তুমি যদি থার্মোমিটার দ্রুত পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু পারবে না, এত বড় জিনিসটাকে। তো এই যে সুবিধা অসুবিধাগুলো একটু মনে রাখবা বা পড়ে রাখবা, এক দুই মার্কের জন্য আসতে পারে। ক খ, মানে এখন তো প্রশ্ন ক খ গ আকারে আসতেছে, কারণ একটা করে প্রশ্ন 10 মার্ক করে, 8টা সৃজনশীল 80 মার্ক লিখতে লাগে। সরি, 4টা সৃজনশীল, সৃজনশীল বলতে 4টা প্রশ্ন 40 মার্কের। তোমাদের যেহেতু এটা 50 মার্ক, 2 ক্রেডিটের প্রশ্ন বা 2 ক্রেডিটের কোর্স, 50 মার্কের মধ্যে 40 মার্কে তোমাকে রিটার্ন লিখতে হবে, আর 10 মার্ক হলো ইন কোর্স। তো ভাইয়া এখানে 4টা সৃজনশীল লিখতে হয় বা 4টা প্রশ্ন লিখতে হয় আর কি। তো 4টা প্রশ্ন এটাই 10 মার্ক করে দিচ্ছে, ক খ গ আকারে থাকতেছে। তাহলে এগুলা ডিস্ট্রিবিউটেড করে দিবে আর কি মার্ক গুলা। ওকে। তো আমাদের সুবিধা অসুবিধা শেষ। আর কিছু ম্যাথ আছে, তো ম্যাথ গুলো আমি আজকে সলভ করলাম না। ম্যাথ গুলো তোমরা নেক্সট দিন আমরা ম্যাথ গুলো সলভ করার চেষ্টা করবো। তবে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। তোমরা বই থেকে বা যেখান থেকে তোমাদের কাছে যে সহায়ক জিনিস আছে সেখান থেকে তোমরা ম্যাথ গুলো প্রবলেম বা ম্যাথ গুলো সলভ করার চেষ্টা করবে। যদি না পারো আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে বলবে যে ভাই আমি পারি নাই। ওকে। তাহলে আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এন্ড। আল্লাহ হাফেজ।